আচ্ছা, আজকে আমরা শুরু করব তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সমূহ, যাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। ঠিক আছে, এখন আমরা জানি, তোমরা এখন ছোটবেলা থেকে জেনে আসছো যে আলো হচ্ছে এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আলোর মধ্যে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র দুটোই আছে, এবং তারা অনবরত ভাইব্রেট করতে করতে কাঁপতে কাঁপতে এগিয়ে চলেছে। তো আলো যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এটা প্রমাণ করেছিলেন বলতে গেলে বিজ্ঞানী ম্যাক্সওয়েল। তো ম্যাক্সওয়েলের সমীকরণ নামে কতগুলো সমীকরণ আছে, যেগুলো আর কিছুই নয়, আমরা এতদিন পর্যন্ত তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র সম্পর্কে যতগুলো সূত্র পেয়েছি, সেই সূত্রগুলোর একটা মিলিত রূপ। তো সেই সূত্রগুলো নিয়ে তিনি যখন দেখছিলেন, তখন তিনি একটা ত্রুটি খুঁজে পান। সেটা মেনলি পান তিনি অ্যাম্পিয়ার্সের সূত্রে। তো অ্যাম্পিয়ারের সূত্রটাকে একটু পাল্টিয়ে তারপরে সেই সূত্রগুলোকে যখন তিনি সমাধান করেন, যেগুলো তোমাদের ডিটেলসে নেই, তখন দেখেন যে অ্যাকচুয়ালি তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র আলোর বেগ নিয়ে মুভ করেন, আলোর বেগে যায়, এবং সেখান থেকে তিনি বলেন তাহলে নিশ্চয়ই আলো হচ্ছে তড়িৎ চুম্বকের তরঙ্গ। মানে আলোর সঙ্গে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের যে পরিবর্তন, তার একটা মিল খুঁজে পান। ঠিক আছে, আরও যখন তুমি অ্যাডভান্স পড়বে, অর্থাৎ কলেজ লেভেলে যখন পড়বে, তখন আরও বুঝতে পারবে। কিন্তু সেখান থেকে তিনি ফিল করতে পারেন, বা সেটাকে তুলনা করে তিনি বুঝতে পারেন যে আলো নিশ্চয়ই তড়িৎ চুম্বকের তরঙ্গ। তো তিনি অ্যাম্পিয়ারের সূত্রের যে ত্রুটিটা পেয়েছিলেন, সেই অ্যাম্পিয়ারের সূত্রের ত্রুটিটাকে নিয়ে আমরা আজকে কথা বলবো। সেখান থেকেই দেখবো যে তিনি কি পেয়েছিলেন। অ্যাকচুয়ালি অ্যাম্পিয়ারের সূত্রটা কী ছিল? অ্যাম্পিয়ারের সূত্রটা যেটা ছিল সেটা হচ্ছে বি ডট ডিএল সমান হচ্ছে মিউ জিরো আই। ঠিক আছে, বি ডট ডিএল ইজ ইকুয়াল টু মিউ জিরো আই। এটা তোমরা নিশ্চয়ই মনে আছে, এটা আমাদের অ্যাম্পিয়ারের সূত্র ছিল, এবং এই অ্যাম্পিয়ারের সূত্রকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র বার করেছিলাম। ঠিক আছে, যেমন যদি এরকম একটা তার থাকে এবং তারের মধ্যে দিয়ে যদি আই কারেন্ট যায়, সেই আই কারেন্টের জন্য তার চারিদিকে বা আর ডিস্টেন্সে কত ম্যাগনেটিক ফিল্ড হবে, সেটা যদি বার করতে বলে, তাহলে আমরা এখানে একটা ক্লোজ লুপ নেব, এবং আমাদের যে প্রপার্টি আছে সেই প্রপার্টি অনুযায়ী ম্যাগনেটিক ফিল্ড এই লুপের প্রত্যেকটা বিন্দুতে স্পর্শক বরাবর হবে। এবং এখানে যদি অ্যাম্পিয়ারের সূত্র প্রয়োগ করি, এটা ক্লোজ ইন্টিগ্রেশন। ঠিক আছে, এখানে যদি অ্যাম্পিয়ারের সূত্র প্রয়োগ করি, তাহলে আমাদের যেটা হবে ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইজ ইকুয়াল টু মিউ জিরো আই। ঠিক আছে, এবং বিডিএল এর আমরা এগুলো করেছি যে এটা বি এবং ডিএল একই ডিরেকশনে আছে বলে বিটা বেরিয়ে আসবে, এবং ডিএল এর উপর ইন্টিগ্রেশন হবে, ডিএল এর ইন্টিগ্রেশন করলে 2 পাই হবে, সমান হবে মিউ জিরো আই। তাহলে বি সমান হবে মিউ জিরো আই বাই 2 পাই আর। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ইকুয়েশন। ঠিক আছে, এটা প্লেন বোঝা যাচ্ছে যে একটা যদি তার থাকে, সাধারণত অসীম দৈর্ঘ্যের তারই যদি হয়, সেই তারের খুব কাছে আমরা যদি ম্যাগনেটিক ফিল্ড বার করি, তাহলে অ্যাম্পিয়ারের সূত্র থেকে সেটাকে প্রমাণ করা যাবে। কিন্তু দেখো, এই যে ক্লোজ পথটা নিয়েছি, এটা কিন্তু আমাদের ইচ্ছা মতো, তাই তো? আমাদের ইচ্ছা মতো ক্লোজ পথটা আমি যেমন করে খুশি নিতে পারি। এই ক্লোজ পথটা আমরা সার্কুলার না নিয়ে একটা আয়তকারও নিতে পারতাম। ঠিক আছে, একটু এরকম শেপেরও একটা পথ নিতে পারতাম, যে কোনো পথ নিতে পারতাম, কারণ সেটা তো আমাদের চয়েসের উপর ডিপেন্ড করে। কিন্তু মনে রাখবে যে পথটাই নিই না কেন, বি এর মান কিন্তু এইটাই বেরোনো উচিত। কারণ একটা বিন্দুতে আমি যখন ম্যাগনেটিক ফিল্ড বার করছি, সেটা নিশ্চয়ই পথের উপর নির্ভর করবে না, তাও সেরকম পথের উপর নিশ্চয়ই তো নির্ভর তো করবে না, যেটা আমাদের কাল্পনিক, তাই না? তাহলে এইখানে এই যে অ্যাম্পিয়ারের সূত্রটা প্রয়োগ করার জন্য আমরা যে সার্কুলার পথটা নিয়েছিলাম, ম্যাগনেটিক ফিল্ডটা নিশ্চয়ই সেই পথটার উপর ডিপেন্ড করবে না। এই সার্কুলার পথের জায়গায় যদি আমি আয়তকার একটা পথ নিতাম, রাস্তা নিতাম, তাহলেও বি এর মান সেইটাই হওয়া উচিত ছিল। এখন তোমরা নিশ্চয়ই এবার ফিল করতে পারবে যে আমি একটা অন্য পাথ নেবো। ঠিক আছে, অন্য পাথ নেবো, সেই পাথটাতে দেখবো যে ম্যাগনেটিক ফিল্ডটা অন্যরকম বেরোচ্ছে। কীরকম? দেখো, এখানে আইটা কি ছিল? এখানে আইটা ছিল যে আমরা যে কাল্পনিক পথ, সেই কাল্পনিক পথকে ভেদ করে কত কারেন্ট যাচ্ছে। মনে করি এখানে একটা ক্যাপাসিটার আছে। ঠিক আছে, এখানে একটা ক্যাপাসিটার নিয়েছি। ঠিক আছে, আমি এবার এই পথটা আমি এই বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাইছি। আচ্ছা, পুরো মুশকিল চাই। মনে করি এই রাস্তা ছিল, এখান থেকে আই কারেন্ট যাচ্ছে, এখান দিয়ে আই কারেন্ট যাচ্ছে, আমি এইখানে একটা ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাইছি। এবার আমি রাস্তাটা অন্যরকম নেবো, রাস্তাটা নেবো এইখান থেকে। এটা একটা ক্লোজ রাস্তা, ক্যাপাসিটারকে ভেদ করে ভেতর দিয়ে গেল, দিয়ে আবার বাইরে চলে গেল, কিন্তু পয়েন্টটাকে আগের পয়েন্টটাকেই ছেদ করছে। কিন্তু যদি এই রাস্তাটাকে আমরা চয়েস করি, তাহলে এই রাস্তার ভেতর দিয়ে কিন্তু কোনো কারেন্ট যাচ্ছে না। তাহলে এই রাস্তাটা বলছে কি যে ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএলটা 0 হবে, তার মানে বিটা অবশ্যই 0। তাহলে দুরকম অ্যান্সার দিচ্ছে। অ্যাম্পিয়ার ল দু জায়গায় প্রয়োগ করছি, কিন্তু দুরকম অ্যান্সার দিচ্ছে।
যদি মাঝখানে একটা ক্যাপাসিটার ভরে দিই সঙ্গে সঙ্গে এইখানে ম্যাগনেটিক ফিল্ড জিরো হয়ে যাচ্ছে, তাহলে এটা তো উচিত নয়, এটা তো উচিত নয় যে দুরকম অ্যান্সার দিচ্ছে। তখন বিজ্ঞানী ম্যাক্সওয়েল বললেন যে নিশ্চয়ই ক্যাপাসিটারের মধ্যে দিয়ে কারেন্ট যায়, ক্যাপাসিটারটা যেখানটা আমরা এখানে বলছিলাম ফাঁকা, যেখান দিয়ে কোনো কারেন্ট যায় না, কিন্তু ম্যাক্সওয়েল বললো না এখান দিয়ে কারেন্ট যায়, ঠিক আছে। এবং সেই কারেন্টটা কি কারেন্ট, এবং সেই কারেন্টটাকে তিনি নাম দিলেন ডিসপ্লেসমেন্ট কারেন্ট, ঠিক আছে। এই ডিসপ্লেসমেন্ট কারেন্টের মান কত দেখি চলো। তো ম্যাক্সওয়েল বললেন যে এই কারেন্টটাকে এই সূত্রটাকে একটু মডিফাই করতে হবে। তো তিনি বললেন যে এই সূত্রটা হবে বি ডট ডিএল ইজ ইকুয়াল টু মিউ জিরো আই প্লাস আইডি, যেখানে আইডিটাকে তিনি নাম দিলেন সরণ প্রবাহ, বোঝা গেল। এই আইডিটাকে বলা হয় সরণ প্রবাহ, যেটা ক্যাপাসিটরের ভেতরের অংশে তৈরি হচ্ছে, ঠিক আছে, যেটা দেখে ফাঁকা লাগছে কিন্তু এই কারেন্টটা সেখানে তৈরি হয়েছে। এবার প্রশ্ন উঠতেই পারে যে কোনো তার নেই তাও কারেন্ট কি করে তৈরি হচ্ছে, এটা কিন্তু সরাসরি কারেন্ট বলছে না, এটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট কারেন্ট, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সরণের ফলে তৈরি হওয়া কারেন্ট। আরেকটা জিনিস আমরা একটু লক্ষ্য করি, আমরা ফ্যারাডের সূত্র পড়েছি, ফ্যারাডের সূত্র অনুসারে যে আবিষ্ট তড়িৎচালক বলটা তৈরি হয় সেটা হয় মাইনাস ডিফাই বি ডিটি, চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সঙ্গে সমান। এটা মনে আছে নিশ্চয়ই, ডিফাই ডিটি, সেখানে ছিল শুধু ডিফাই ডিটি, আমি এখানে ডিফাই বি ডিটি। অর্থাৎ ফ্যারাডে বলেছিলেন যে কোথাও কোনো জায়গায় যদি চৌম্বক প্রবাহের পরিবর্তন হয় তাহলে সেখানে তড়িৎচালক বল আবিষ্ট হবে। তড়িৎচালক বল মানে কি, ই ডট ডিএল, এটাকে ক্লোজ ইন্টিগ্রেশন করতে পারি, হলো মাইনাস ডিফাই বি ডিটি, ভোল্টেজ সমান ইলেকট্রিক ফিল্ড ইন্টু ডিস্টেন্স করতেই পারি। অর্থাৎ কোনো জায়গায় চৌম্বক প্রবাহ বা শুধুমাত্র ম্যাগনেটিক ফিল্ড যদি পরিবর্তন হয়, চৌম্বক ক্ষেত্র যদি পরিবর্তন হয়, তাহলে সেখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। তাহলে সেম হওয়া উচিত নয় কি, যে কোথাও যদি ইলেকট্রিক ফিল্ড পরিবর্তন হয় তাহলে সেখানে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। লজিকটা বুঝবে যেটা ম্যাক্সওয়েল দিয়েছিলেন। এই সূত্র অনুযায়ী, ফ্যারাডের সূত্র অনুসারে যদি কোথাও ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হয়, চৌম্বক প্রবাহের যদি পরিবর্তন হয়, তাহলে সেখানে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে বা ভোল্টেজ সৃষ্টি হবে। ঠিক সেরকম কোনো জায়গায় যদি ইলেকট্রিক ফ্লাক্স বা তড়িৎ ফ্লাক্সের পরিবর্তন হয় তাহলে নিশ্চয়ই সেখানে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। বুঝতে পারলে? সেখান থেকে আমাদের এই আইডিটার ধারণা আছে, এখানে বি তৈরি হচ্ছে সেটা শুধু কারণ দেখিয়েছে কারেন্ট, কিন্তু নিশ্চয়ই ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক ফ্লাক্সের যদি পরিবর্তন হয় তাহলেও কিন্তু বি তৈরি হবে। এই সূত্র থেকে বলা যাচ্ছে ফ্যারাডের সূত্র যেমন ম্যাগনেটিক ফিল্ড থেকে ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে, তেমনি অ্যাম্পিয়ারের সূত্রতে ম্যাগনেটিক ফিল্ড শুধু কারেন্টের জন্য তৈরি হবে না, বলছে যদি কোথাও ইলেকট্রিক ফিল্ডের পরিবর্তন হয় তাহলেও কিন্তু সেখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এবং এই আইডিটা সেই ইলেকট্রিক ফিল্ডের পরিবর্তনের জন্য আসে। যখন কোনো আমরা জানি ক্যাপাসিটারের মধ্যে ডিসি কারেন্ট যায় না, ক্যাপাসিটারের মধ্যে যেটা যায় সেটা হচ্ছে এসি কারেন্ট। এসি কারেন্ট যখন যায় তখন সে কী করে, কারেন্টের পরিবর্তন হয় বা এই পথে ইলেকট্রিক ফিল্ডের পরিবর্তন হয়, এবং এই ইলেকট্রিক ফিল্ডের পরিবর্তনের ফলে এই ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়। তাহলে আগে এখানে শুধু ফাঁকা ছিল, আমি ধরে নিচ্ছিলাম যে এখানে কোনো কারেন্ট নেই যার জন্য ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে না, কিন্তু এখন বলছে ম্যাক্সওয়েল যেটা বলছে যে এখন এই মাঝখানে কারেন্ট আছে আইডি, এবং সেই আইডিটা তৈরি হচ্ছে কি করে। ম্যাক্সওয়েল বললো এখানে আইডিটা তৈরি হচ্ছে এখানে তড়িৎ ফ্লাক্সের পরিবর্তনের জন্য, এবং আইডির মান তিনি যেটা দেখিয়েছিলেন সেটা হচ্ছে আইডি সমান ε0 ডেল ফাই ই ডেল টি, অর্থাৎ তড়িৎ ফ্লাক্সের পরিবর্তনের হারের সঙ্গে সমান। সামনে একটা ε0 আছে, বোঝা গেল? অর্থাৎ অ্যাম্পিয়ারের সূত্রটাকে যদি আমরা পরিবর্তন করি তাহলে এইটা হচ্ছে সরণ প্রবাহ, তোমরা মনে রাখবে এইটা হচ্ছে আমার সরণ প্রবাহের ইকুয়েশন, আইডি সমান ε0 ডেল ফাই ডেল টি। তাহলে এখান থেকে তিনি বললেন ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইজ ইকাল টু μ0 আই তো একটা ছিলই আগে, কিন্তু এখন এই আইডিটা যোগ হলো, এখানে μ0 ε0, তাহলে এখানে ε0 ডেল ফাই ডেল টি আছে, তাহলে ε0 μ0 গুণ হবে, তাহলে μ0 ε0 ডেল ফাই ই ডেল টি। তাহলে ম্যাক্সওয়েল শুধু এইটা বিশাল পরিমাণ একটা কাজ করেছিলেন, এই কাজটাই করেছিলেন যে অ্যাম্পিয়ারের সূত্রটাকে একটুখানি পরিবর্তন করে এই টার্মটা নিয়ে এসেছিলেন। অর্থাৎ কোনো জায়গায় যদি
ইলেকট্রিক ফিল্ডের যদি পরিবর্তন হয় বা তড়িৎ ফ্লাক্সের যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু সেখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। আবার ফ্যারাডের সূত্র বলছে কোনো জায়গায় যদি ম্যাগনেটিক ফিল্ড যদি পরিবর্তন হয় তাহলে ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে, অর্থাৎ অল্টারনেট, একটা পরিবর্তন হলে আরেকটা পরিবর্তন হবে। এবং তিনি এটা সলভ করার সময় দেখেন, যে এই ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ড যদি কোথাও পরিবর্তন করে তাহলে সেটা লাইটের বেগ নিয়ে মুভ করে। তিনি আরও ক্যালকুলেশন করেছিলেন এখানে, যেটা তোমাদের সিলেবাসে নাই। তিনি দেখেছিলেন এই যে μ0ε0 পেলাম, আমরা যদি 1/√ওভার μ0ε0 ক্যালকুলেশন করি সেইটা হয় সি। একটুখানি বলে দিই এখানে, এই ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ডের যে ইকুয়েশনগুলো আমরা পেয়েছি, আরও পেয়েছি, যেমন তোমার ক্লোজ ইন্টিগ্রেশন E.ds গসের সূত্র সমান q/ε0, ক্লোজ ইন্টিগ্রেশন B.ds ইকুয়াল টু 0। এটাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ডের গসের সূত্র, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের গসের সূত্র। ইলেকট্রিক ফিল্ডের গসের সূত্র q/ε0 হয়, আর ম্যাগনেটিক ফিল্ডের গসের সূত্র 0 হয়। 0 হয় তার কারণ হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডে কখনো নর্থ পোল বা সাউথ পোল একা একা থাকে না, সবসময় ডাইপোল থাকে। তোমরা মনে করে দেখো যে যদি কোথাও দ্বিমেরু থাকে তার জন্য তড়িৎ ফ্লাক্স শূন্য হয়, আর ম্যাগনেট তো সবসময় দ্বিমেরু হিসেবেই থাকে, নর্থ পোল থাকলেই সাউথ পোল থাকবে, তাই জন্য B.ds করলে 0 হবে। তাহলে এই যে চারটি ইকুয়েশন, এই চারটি ইকুয়েশনে সলভ করার পর তিনি দেখেছিলেন যে ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ড এমটি স্পেসে, অর্থাৎ ফাঁকা জায়গায়, তারের মধ্যে নয়, ফাঁকা জায়গায় আলোর বেগে মুভ করে, লাইটের বেগে মুভ করে, এবং তার যে ভেলোসিটি পাওয়া গেছে তার মান হচ্ছে 1/√ওভার μ0ε0, এবং এটাকে ক্যালকুলেশন করে পাওয়া যায় সি। অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ড এরা আলোর বেগে মুভ করেন। তিনি তখন এইটা থেকে আন্দাজ করলেন তাহলে লাইট নিশ্চয়ই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, এবং তিনি এই ইকুয়েশনটাকে যদি একটুখানি পাল্টাই তাহলে লেখা যায় B.dl ইজিক্যাল টু μ0I প্লাস 1/c² del phi E del t। তাহলে অ্যাম্পিয়ারের সূত্রটাকে এইভাবে তিনি পরিবর্তন করেছিলেন। হয়ে গেল? এই হচ্ছে আমাদের অ্যাম্পিয়ারের ম্যাক্সওয়েলের সমীকরণগুলো আমরা এখানে লিখে দিলাম। এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ, আর গাউসের যে দুটো সমীকরণ লিখেছিলাম E.ds ইকুয়াল টু q/ε0 আর ক্লোজ ইন্টিগ্রেশন B.ds ইকুয়াল টু 0। তাহলে এই চারটে সমীকরণ এবং এর অবকলন ফর্ম আছে যেগুলো তোমাদেরকে সিলেবাসে নেই, সেই চারটে নিয়ে হচ্ছে ম্যাক্সওয়েলের চারটে সমীকরণ। তার মধ্যে এই সমীকরণটাকেই ম্যাক্সওয়েল পরিবর্তন করেছিলেন, বাদ বাকি কোনো সমীকরণকে ম্যাক্সওয়েল পরিবর্তন করে নাই। এগুলো তোমাদের সিলেবাসে নেই, কিন্তু যেহেতু আমাকে একটু বলতে হবে তাই একটু বেশি পরিমাণে ডিটেলসে আলোচনা করতে হলো। বুঝে গেল? তো ম্যাক্সওয়েল প্রমাণ করেছিলেন যে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড যখন কোথাও চেঞ্জ করে তখন সেটা লাইটের বেগে মুভ করে, অর্থাৎ লাইট নিশ্চয়ই একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। বুঝে গেল? চলো নেক্সট দেখে যাক। সরণ প্রবাহ কি বুঝতে পারলাম? সরণ প্রবাহ মান হচ্ছে ε0 del phi del t। কিভাবে তৈরি হয়? যদি কোথাও ইলেকট্রিক ফিল্ডের পরিবর্তন ঘটে বা তড়িৎ ফ্লাক্সের যদি কোথাও পরিবর্তন ঘটে তাহলে সরণ প্রবাহ সৃষ্টি হয়। সরণ প্রবাহ মুক্ত ক্ষেত্রে তৈরি হয়, ঠিক আছে? যখন কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গ এগিয়ে যায় তখন অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্ট কারেন্ট বা সরণ প্রবাহ রূপেই এগিয়ে যায়। তাহলে এই যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ এর কতগুলো বৈশিষ্ট্য আছে, কারণ এখান থেকে কোশ্চেন দেয়। দেখা যায় যে এই যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ তার মধ্যে ইলেকট্রিক ফিল্ড থাকে আর ম্যাগনেটিক ফিল্ড থাকে। মনে করলাম ইলেকট্রিক ফিল্ডের সমীকরণ হচ্ছে E0 sin ωt - kx, আর ম্যাগনেটিক ফিল্ডের ইকুয়েশন হচ্ছে B0 sin ωt - kx। দুজনেরই ওমেগা সেম হবে, কে সেম হবে, ঠিক আছে? এবার কোন দিকে যাচ্ছে সেটা আমরা পরে আলোচনা করছি। যদি E এইটা আর B এইটা হয় তাহলে প্রথম ইকুয়েশন হচ্ছে B0 এর মান হবে E0/c, যেখানে c আমি বলে দিলাম সিটা কি আলোর বেগ, মানে হচ্ছে 1/√ওভার μ0ε0। তাহলে এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, মনে রেখে দেবে। B0 সমান E0/c, যেখানে সিটা হচ্ছে 1/√ওভার μ0ε0, ঠিক আছে? 2 নম্বর, যেটা দিয়ে কোন দিকে ইলেকট্রিক ফিল্ড আছে ম্যাগনেটিক ফিল্ড আছে সেটা বোঝা যাবে। মনে রাখবে E ক্যাপ ক্রস B ক্যাপ যদি করি তাহলে C ক্যাপ হবে, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড থেকে ম্যাগনেটিক ফিল্ডের দিকে যদি ক্রস প্রোডাক্ট করি তাহলে সেটা তড়িৎচুম্বকীয় তরঙ্গটার বেগের দিক নির্দেশ করবে। অর্থাৎ যদি ইলেকট্রিক ফিল্ডে আই ক্যাপ বরাবর থাকে তাহলে ম্যাগনেটিক ফিল্ড জে ক্যাপ বরাবর যদি থাকে তাহলে
লাইটের যে বেগ সেটা কে ক্যাপ বরাবর হবে, এটা মনে করবে। আই ক্রস জে করলে কি হবে, যদি বিটা কে ক্যাপ বরাবর হয় তাহলে লাইটের বেগটা আই ক্রস কে যদি করি তাহলে হবে মাইনাস জে ক্যাপ বরাবর, ঠিক আছে। অর্থাৎ ই ক্রস বি, এই যে ডিরেকশনটা ই ক্যাপ ক্রস বি ক্যাপ, ই ক্যাপ হচ্ছে আই ক্যাপ, বি ক্যাপ হচ্ছে কে ক্যাপ, তাহলে ই ক্যাপ ক্রস বি ক্যাপ করলে সেটা অবশ্যই সি ক্যাপ বরাবর হবে। ইন জেনারেল আমরা সিম্পল ফর্মটা লিখি, এটা জে ক্যাপ, তাহলে সি ভেক্টরটা হবে সি কে ক্যাপ। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা দিয়ে আমরা বুঝতে পারি। তাহলে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের নিশ্চয়ই শক্তিও আছে, ইলেকট্রিক ফিল্ড আছে, যেমন ইলেকট্রিক ফিল্ডের শক্তি আছে, ম্যাগনেটিক ফিল্ডে থাকলে ম্যাগনেটিক ফিল্ডেরও শক্তি আছে। সেই যে শক্তি ঘনত্ব ইউই যদি বলি, মানে ইলেকট্রিক ফিল্ডের গড় শক্তি ঘনত্ব, শুধু ইউই না, গড় শক্তি ঘনত্ব যদি আমরা বার করি তার রাশিমালা হচ্ছে 1/4 এপসিলন 0 E0 স্কয়ার। মনে রাখবে, ক্যালকুলেশন এখন নেই, 1/4 এপসিলন 0 E0 স্কয়ার। যদি আমরা ইউবি বা ম্যাগনেটিক ফিল্ডের শক্তি ঘনত্ব যদি বার করি তাহলে 1/4 B0 স্কয়ার বাই μ0, এটা গড় শক্তি ঘনত্ব, ঠিক আছে, 1/4 B0 স্কয়ার বাই μ0। তোমরা যদি একটু ক্যালকুলেশন করো তাহলে দেখবো এই দুটো সেম জিনিস, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডে যতটা শক্তি থাকে, যতটা শক্তি ঘনত্ব, ম্যাগনেটিক ফিল্ডেও ততটা শক্তি ঘনত্ব। এগুলো কী করে বার করবে, খুব সোজা। আমরা এখানে লিখেছি B0 সমান E0 বাই সি, তাহলে B0 থেকে বসিয়ে দাও, 1/4 দেখো E0 স্কয়ার বাই সি স্কয়ার, μ0 আগে থেকে ছিল সি স্কয়ার, তাহলে সি স্কয়ার মানে কি, সি স্কয়ার মানে 1/√1 বাই μ0 এপসিলন 0, তাই তো। E0 স্কয়ার বাই সি স্কয়ার হবে, এবং সি স্কয়ার মানে 1 বাই μ0 এপসিলন 0, μ0 কেটে গেল, এপসিলন 0টা উপরে চলে গেল, তাহলে 1/4 এপসিলন 0 E0 স্কয়ার, ঠিক আছে। তাহলে গড় শক্তি ঘনত্ব ইলেকট্রিক ফিল্ডেও যা থাকে ম্যাগনেটিক ফিল্ডেও তাই থাকে। যদি বলে টোটাল শক্তি কত, ইউ টোটাল, এই দুটোকে যোগ করে দাও, হাফ এপসিলন 0 E0 স্কয়ারও বলতে পারো, বা B0 স্কয়ার বাই 2μ0ও বলতে পারো, সেম জিনিস। এইটা হচ্ছে আমাদের তোমার বৈশিষ্ট্য, তড়িৎচুম্বকীয় তরঙ্গের সমীকরণ এবং তার বৈশিষ্ট্য, বুঝলে। সমীকরণ হচ্ছে এইটা, ডিরেকশনগুলো উল্লেখ করবে, তাহলেই তুমি বুঝতে পারবে। তো চলো একটা ছবির সাহায্যে দেখাই, শক্তি রাশিমালা আমরা লিখে দিলাম, তো একটা সমীকরণ সহ, আচ্ছা ছবির সাহায্যে দেখে তরঙ্গের শক্তি রাশিমালা, ঠিক আছে। তরঙ্গের সমীকরণ সহ বৈশিষ্ট্য উল্লেখ করো, স্মরণ প্রবাহ কি, আচ্ছা চলো একটা ছবি আঁকি, ছবি কি নেই, ছবি দিয়ে, আচ্ছা চলো শক্তি রাশিমালা চিত্র সহ, আচ্ছা এই তো চিত্র সহ তড়িৎচুম্বকীয় তরঙ্গের সমীকরণ সহ বৈশিষ্ট্য, এখানে ছবি আছে, আমার দেখতে একটু ভুল হয়েছিল। চলো ছবি এঁকে দেখাই যে আমাদের যে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ডে কি লিখলাম, E0 sin ওমেগা t kx i ক্যাপ, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড ধরলাম B0 sin ওমেগা t মাইনাস kx, ওমেগা t সেম হয়, ওমেগা kx সেম হবে, এটা জে ক্যাপ যদি হয় তাহলে সি সমান সি কে ক্যাপ হবে, এখানে সিটা হচ্ছে আর বেগ, ঠিক আছে। চলো আমরা দেখি যে এটা কীরকম দেখতে হবে। মনে করো এইটা এক্স ভেক্টর, এটা ওয়াই ভেক্টর, এটা জেড ভেক্টর, ঠিক আছে। ইলেকট্রিক ফিল্ডে কোন দিকে আছে, আই ক্যাপ বরাবর আছে। ম্যাগনেটিক ফিল্ডে কোন দিকে আছে, জে ক্যাপ বরাবর আছে। তাহলে আমরা প্রথমে ম্যাগনেটিক ফিল্ডে রাখি, ম্যাগনেটিক ফিল্ডে আছে কোন দিক বরাবর, জে ক্যাপ বরাবর। আর এটা কোন দিকে যাচ্ছে, কে ক্যাপ বরাবর। আমি এটাকে একটু চেঞ্জ করি, তাহলে বুঝতে পারবে। আমি এই দিকে জেড লিখি, ঠিক আছে, এই দিকে এক্স লিখি, আর এই দিকে ওয়াই লিখি, তাহলে তোমরা বুঝতে পারবে সবচেয়ে ভালো। এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। আঁকার নিয়ম আছে তোমরা জানো, এক্স থেকে ওয়াইয়ের দিকে যখনই হাতটা ঘোরাবো সেটা যেন জেডের দিকে যায়। এই তোমার কোঅর্ডিনেট আঁকার এটাই নিয়ম, এক্স থেকে ওয়াইয়ের দিকে যদি হাতটা ঘোরায় সেটা যেন জেডের দিকে যায়। ইটা কোন দিকে আছে, আই ক্যাপ বরাবর, তাহলে ইটা ইলেকট্রিক ফিল্ডে কাঁপছে আই ক্যাপ বরাবর, এইটা হচ্ছে আমাদের ই। এইটা কি, এটা হচ্ছে আমাদের ই, ঠিক আছে। কোন দিকে কাঁপছে, আই ক্যাপ বরাবর, তাহলে ইটা কাঁপছে আই ক্যাপ বরাবর, এই দিক বরাবর কাঁপছে। এবার আসা যাক বি, বিটা কোন দিক বরাবর কাঁপছে, জে ক্যাপ বরাবর, অর্থাৎ এই দিক বরাবর, তাহলে বিটা এইরকম হবে, এরকম হবে। দেখতে অসুবিধা হচ্ছে, আমি ইটাকে এই দিক বরাবর লাগলাম, এইটা হচ্ছে ই, এটা হচ্ছে ই, আর এইটা হচ্ছে আমাদের বি আঁকলাম,
বিটা এই দিক বরাবর কাঁপছে, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের বি। তড়িৎচুম্বকীয় তরঙ্গটা এগিয়ে যাচ্ছে কোন দিকে? এই দিক বরাবর, এই দিক হচ্ছে আমাদের সি ভেক্টর। বুঝতে পারছো? ছবি আঁকতে দেয়, ছবিটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে আঁকবে। ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে এক্স অক্ষ বরাবর কাঁপছে, ম্যাগনেটিক ফিল্ডটা ওয়াই অক্ষ বরাবর কাঁপছে, এবং তড়িৎচুম্বকীয় তরঙ্গটা জেড অক্ষ বরাবর এগিয়ে যাচ্ছে। যেদিকে যে ডিরেকশনটা দেবে সেই ডিরেকশনের জন্য খেয়াল থাকে, ঠিক আছে। চলো নেক্সট দেখি। এটা অঙ্ক দিয়েছে, শক্তি রাশিমালা আমরা লিখলাম বৈশিষ্ট্যের মধ্যেই। চলো নেক্সট। দেখো কি বলেছে, একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্রের সমীকরণ দিয়ে দিয়েছে। হলে তরঙ্গটি এক্স অক্ষ বরাবর অগ্রসর হলে তরঙ্গটির কম্পাঙ্ক, বেগ, তরঙ্গ দৈর্ঘ্য ওই তড়িৎচুম্বকীয় তরঙ্গের সঙ্গে জড়িত চৌম্বক ক্ষেত্রের রাশিমালা নির্ণয় করো। চলো, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য আর চুম্বক ক্ষেত্রের রাশিমালা বার করতে বলেছে। প্রশ্নটা একটু গন্ডগোল হয়ে আছে। ই সমান দিয়েছে 10⁻⁵ সাইন 12 × 10⁻15, 12 × 10⁻15t -4 × 10⁻7x এইটা দিয়েছে, এবং এটা কোন দিকে বরাবর আছে? এটা জে ক্যাপ বরাবর আছে। আচ্ছা, বেগটা কোন দিকে যাচ্ছে? কোন দিকে? এক্স অক্ষ বরাবর, আই ক্যাপ বরাবর যাচ্ছে, সি আই ক্যাপ। আমাকে প্রথমে চাইছে যে কম্পাঙ্ক কত, বুঝতেই পারছি যে ওমেগা সমান হচ্ছে 12 × 10⁻15। যদি এফ বার করতে বলে তাহলে ওমেগা বাই 2π বার করতে পারো। 12 × 10⁻15 বাই 2 × 3.14। আমি ক্যালকুলেশন করবো না, তোমরা নিজেরা ক্যালকুলেশন করে নেবে, যত হবে তত হার্জ, ঠিক আছে। আচ্ছা, আর কি চেয়েছে? এর তরঙ্গ দৈর্ঘ্য জানতে চেয়েছে। এইটা কি? এটা অ্যাকচুয়ালি কে সমান 4 × 10⁻7। এখন তোমাদের মনে আছে কিনা জানি না, কে সমান হচ্ছে 2π বাই ল্যামডা। তাহলে ল্যামডা সমান কত হবে? 2π বাই কে, এত মিটার। তার মানে 2π বাই 4 × 10⁻7 এত মিটার। আশা করি ক্যালকুলেশন করতে পারবে, কিছুই নেই, ক্যালকুলেশন করবো না, তোমরা নিজেরা ক্যালকুলেশন করবে, ঠিক আছে। যদি চাও আমরা উত্তরটা লিখে দিই, এটা হবে 1.9 × 10⁻15 হার্জ। এটা যদি ক্যালকুলেশন করি এইটা বেরোবে। আর ল্যামডাটা যদি ক্যালকুলেশন করি তাহলে বেরোবে 1.58 × 10⁻7 মিটার। এটা হচ্ছে ল্যামডা, ঠিক আছে। এবার আসা যাক যে চৌম্বক ক্ষেত্রের সমীকরণ কি হবে। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের সমীকরণ, তাহলে বি এর সমীকরণ কি হবে? দেখো, আমরা জানি যে ই ক্রস বি যদি করি, মানে ই ক্যাপ ক্রস বি ক্যাপ যদি করি, তাহলে সেটা সি ক্যাপ হবে। ই ক্যাপটা কোন দিক বরাবর আছে? জে ক্যাপ বরাবর। ক্রস বিটা তোমরা নিজেরা বলবে, সিটা কোন বরাবর আছে? আই ক্যাপ বরাবর। জে ক্রস কে যদি করি তাহলে আই হবে। জে ক্রস কে মানেই তো আই, বুঝতে পেরেছ? তাহলে এখানে আমাদের কি ক্যাপ হবে? কে ক্যাপ হবে। জে ক্রস কে মানে আই, এটা আমরা জানি, জে ক্রস কে করলে আই হয়। তাহলে বি এর ডিরেকশন কোন দিকে আছে? কে ক্যাপ বরাবর। এটা ঠিক করে নেবে। তারপর আমরা বি এর ইকুয়েশন লিখবো। আগে বি0 বার করবো, E0 বাই সি, 10⁻⁵, সি হচ্ছে 3 × 10⁻8। তার মানে 1/3 মানে 0.33 × 10⁻8 13 -13। তাহলে বি এর ইকুয়েশন কি হবে? B0 মানে 0.33 × 10⁻13 সাইন যা আছে এইটাই 12 × 10⁻15t -4 × 10⁻7x ইন্টু কে ক্যাপ। কে ক্যাপ এটা দিতে ভুলবে না, কারণ আমাদের বি এর ডিরেকশন কোন দিকে পড়েছে? বেরিয়েছে কে ক্যাপ। বুঝতে পারা গেছে? তাহলে এই হচ্ছে আমাদের তড়িৎচুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্য এবং তড়িৎচুম্বকীয় তরঙ্গের কোন দিকে কোনটা আছে। শক্তি রাশিমালাগুলো একটু মনে রাখবে, শক্তি রাশিমালা থেকে খুব একটা প্রশ্ন তোমাদের দেয় না। চলো নেক্সট দেখি। এবারে যেগুলো আছে সেগুলো হচ্ছে বিভিন্ন তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তাদের পাল্লা এবং তারা কী কাজে ব্যবহার করা হয়।
এইটা তোমাদের পরীক্ষায় আছে, এটাকে মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, পাল্লা, তাদের নাম ও তাদের ব্যবহার। ঠিক আছে, চলো একে একে বলি যাতে করে তোমাদের মনে থাকে। প্রথম হচ্ছে 10⁴ মিটার থেকে 0.1 মিটার পর্যন্ত, অনেক বড় তরঙ্গ। এটা হচ্ছে আমাদের রেডিও তরঙ্গ, এটাকে বলা হয় রেডিও তরঙ্গ, সবচেয়ে বড় তরঙ্গ। ঠিক আছে, এটি কি কাজে ব্যবহার করা হয়? তো মোবাইল, টিভি সম্প্রচার, টেলিভিশন সম্প্রচারে ব্যবহার করা হয়। কিন্তু সবচেয়ে বড় তরঙ্গ, তরঙ্গ যত বড় হবে সেই তরঙ্গের শক্তি তত কম হয়, মনে রেখে। এরপর আসছে 0.3 মিটার থেকে 10⁻⁴ মিটার, 0.3 মিটার থেকে 10⁻⁴ মিটার, এটাকে বলে মাইক্রোওয়েভ। মনে রাখবে, মুখস্থ রাখতে হবে, কিছু করার নেই। কোথায় ব্যবহার করা হয়? তোমরা মাইক্রো ওভেনের নাম শুনেছো? মাইক্রোওয়েভে অনেক কিছু বাড়িতে আছে, বা দোকানে গেলে দেখতে পারো যে মাইক্রো ওভেনের মধ্যে ঢুকিয়ে দিল, 1 মিনিটের মধ্যে খাবার গরম হয়ে গেল। তাহলে সেই মাইক্রোওয়েভে ব্যবহার করা হয়, মাইক্রোওয়েভে ব্যবহার করা হয়। এছাড়া পরমাণুর গঠন জানতে গেলেও ব্যবহার করা হয়। ঠিক আছে, পদার্থের পারমাণবিক বা আণবিক ধর্ম পরীক্ষার কাজেও ব্যবহার করা হয়। এরপর আসা যাক 10⁻³ মিটার থেকে 7 × 10⁻⁷ মিটার, 7 × 10⁻⁷ মিটার, এটাকে বলা হয় অবলোহিত তরঙ্গ। লালের থেকে বেশি, অবলোহিত তরঙ্গ, লালের থেকে বেশি তরঙ্গ। দেখো তরঙ্গ দৈর্ঘ্য আস্তে আস্তে কমছে, মানে শক্তি আস্তে আস্তে বাড়ছে, কম্পাঙ্ক বাড়ছে, আস্তে আস্তে শক্তি বাড়ছে। এটা কোথায় ব্যবহার করা হয়? এটা সাধারণত ফটোগ্রাফিতে, দেখবে অনেক সময় রাত্রেবেলায় অনেক জায়গায় ছবি তোলা হয়, সেই ফটোগ্রাফিতে ব্যবহার করা হয়। ফটোগ্রাফিতে ব্যবহার করা হয়, ফটোগ্রাফিতে অবলোহিত তরঙ্গ ব্যবহার করা হয়। ঠিক আছে, এছাড়া চিকিৎসা শাস্ত্রে ব্যবহার করা হয়, চিকিৎসা শাস্ত্রে ব্যবহার করা হয়। চলো নেক্সট, এবার হচ্ছে 7 × 10⁻⁷ মিটার থেকে 4 × 10⁻⁷ মিটার, এটা হচ্ছে দৃশ্যমান আলো। দৃশ্যমান আলো মানে আমরা যে আলোটা দেখতে পাই, এটা হচ্ছে লাল আর এটা হচ্ছে ভায়োলেট। লাল থেকে ভায়োলেট এই তরঙ্গদৈর্ঘ্যের আলোগুলোকে আমরা দেখতে পাই, দেখার কাজে লাগে। যদি বলে ব্যবহার কি, এটা দেখার জন্য কাজে লাগে। আমরা যে চোখে দেখি সেটা এই ওয়েভটাকে দেখতে পাই, এবং এর জন্যই যে কোনো বস্তু আমাকে দৃশ্যমান দেখায়, বা তার কালারটা আমরা ফিল করতে পারি, যেটা লাল কালার। অ্যাকচুয়ালি সেই তরঙ্গদৈর্ঘ্যটা সেই বস্তুটা থেকে বেরিয়ে আসে। এবার এর থেকেও নিচে যায় 4 × 10⁻⁷ মিটার থেকে 4 × 10⁻⁷ মিটার, মানে এর নিচে ভায়োলেটের নিচে 6 × 10⁻⁸ মিটার, 6 × 10⁻⁸ মিটার, এই যে আলোটা, এটাকে আমরা বলবো আল্ট্রাভায়োলেট বা অতি বেগুনি রশ্মি। অতি বেগুনি রশ্মি চিকিৎসার কাজে লাগে খুব, কিন্তু এটা চোখের পক্ষে খুব খারাপ। মনে রাখবে, সূর্যালোক থেকেই এটা আসে। এই অতি বেগুনি রশ্মি আমাদের শরীরে পক্ষে উপযুক্ত, ভিটামিন ডি সংশ্লেষ করতে অতি বেগুনি রশ্মি লাগে, অর্থাৎ চিকিৎসার জন্য। ঠিক আছে, এবং ত্বকের সুরক্ষার জন্য বা ত্বকের চিকিৎসায় ব্যবহার করা হয়। ত্বকের চিকিৎসা, আর ভিটামিন ডি তো আছেই। ভিটামিন ডি এই আলোটা থেকে শোষণের মাধ্যমে আমাদের দেহে সংশ্লেষিত হয়। এরপর হচ্ছে 10⁻⁸ থেকে 10⁻⁸ মিটার থেকে 10⁻⁻11 মিটার, এটাকে আমরা বলবো এক্স রে। সবাই জানো এক্স রে কি কাজে ব্যবহার করা হয়? ভাঙা হাড়ের ছবি তুলতে, মানে চিকিৎসায় ব্যবহার করা হয়, চিকিৎসা শাস্ত্রে। ঠিক আছে, চিকিৎসার কাজে ব্যবহার করা হয়। ঠিক আছে, এরপর 10⁻⁻11 থেকেও কম যদি হয়, যদি লেস দ্যান 10⁻⁻11 মিটার হয়, তাহলে সেটাকে আমরা বলবো গামা রে। সবচেয়ে ভয়ঙ্কর রে, সবচেয়ে তরঙ্গদৈর্ঘ্য কম এবং সব থেকে শক্তিশালী এই রশ্মিটা। কিছু পরিমাণ ক্যান্সার রোগের চিকিৎসায় কখনো কখনো গামা রে ব্যবহার করা হয়,
তেমন এটাও চিকিৎসার কাজে ব্যবহার করা হয়। তাহলে এই যে স্পেকট্রামটা আমরা দেখতে পাচ্ছি 10⁴ মিটার থেকে 10⁻11 মিটার পর্যন্ত, সেই যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তাহলে প্রত্যেকটা ওয়েভলেন্থের কী কী নাম এবং সেগুলো কী কাজে ব্যবহার করা হয় তোমরা বই থেকে খুব ভালো করে পড়ে নেবে। এখান থেকে একটা না একটা কোশ্চেন দেবে। অনেক সময় এরকম দেয় যে আলোগুলোকে উল্টোপাল্টা সাজিয়ে দেয়, দিয়ে বলে যে তাদের তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী সাজাও। তো আশা করি এটা যদি মনে থাকে তাহলে তোমরা করতে পারবে, ঠিক আছে। তো এর আগের দিনের একটা ইয়ে আছে, একটা বাকি আছে, আমরা এখন সেই জিনিসটা, আগের দিনের কিছুটা বাকি আছে, আমরা সেই জিনিসটা এখন পড়বো, ঠিক আছে। আগের দিন আমরা অল্টারনেটিং কারেন্ট পড়ছিলাম, অল্টারনেটিং কারেন্টের মধ্যে ট্রান্সফরমারটা একটু বাকি আছে, তো সেই ট্রান্সফরমারটা আমরা শেষ করে দেবো। চলো ট্রান্সফরমার আমরা শেষ করি। চলো প্রথমে দেখি যে ট্রান্সফরমারের কার্যনীতিটা কী। ট্রান্সফরমারের কার্যনীতি কী এটা মুছে নিই, এটা আমাদের শেষ হয়ে গেল। এটা একটা ইউনিট বটে, 3 নম্বর আসে এইচএস পরীক্ষায়, একটু একটু মনে রাখার বিষয় বেশি। তো আগের ইউনিটে, আগের যে আমরা অল্টারনেটিং কারেন্ট পেয়েছিলাম, সেখানে ট্রান্সফরমার বলে একটা জিনিস আছে, এই ট্রান্সফরমারটা পড়ি। ট্রান্সফরমারের নাম সবাই শুনেছ। ট্রান্সফরমার কী করে? ভোল্টেজ আপ বা ভোল্টেজ ডাউন করতে কাজে লাগে। ভোল্টেজ বাড়াতে, যেমন বাড়িতে যে স্টেবিলাইজার আছে, স্টেবিলাইজার কী করে? ভোল্টেজ কমে গেলে বাড়ায়, আবার কখনো ভোল্টেজ বেড়ে গেলে সেটাকে কমিয়েও দেয়। তো সেখানে কী থাকে? সেখানে ট্রান্সফরমার থাকে। ট্রান্সফরমারে অ্যাকচুয়ালি এরকম দুটো কয়েল থাকে, এই দিকটাকে ইনপুট বলে, এই দিকটা ইনপুট আর এই দিকটা হচ্ছে আউটপুট, ঠিক আছে। এইটাকে, এই যে কয়েলটা, এটাকে বলবো প্রাইমারি কয়েল, আর এইটাকে হচ্ছে সেকেন্ডারি কয়েল। প্রাইমারি কয়েলে যে পাক সংখ্যা সেটাকে আমরা এনপি দিয়ে লিখি, সেকেন্ডারি কয়েলে যে পাক সংখ্যা সেটাকে এনএস দিয়ে লিখি। সাধারণত দুটো সমান হয় না, দুটো আলাদা হয়। যদি ভোল্টেজটাকে বাড়াতে চাই তাহলে সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা প্রাইমারি কয়েলের পাক সংখ্যা থেকে বেশি হয়, আর যদি ভোল্টেজটাকে কমাতে চাই তাহলে সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা কম থাকে, ঠিক আছে। তাহলে ফর্মুলাটা হচ্ছে এরকম, এটা আমাদের তোমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থেকেই এসছে, এটা আমরা জানি। তো ফর্মুলাটা হচ্ছে এরকম যে এই সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ বাই প্রাইমারি কয়েলের ভোল্টেজ সমান সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা বাই প্রাইমারি কয়েলের পাক সংখ্যা, এটা মনে রাখলেই হবে, ঠিক আছে। তাহলে সেকেন্ডারি কয়েলে যে ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে এনএস বাই এনপি ইন্টু ভিপি। এখন বুঝতেই পারছি যে এনএসটা যদি গ্রেটার দেন এনপি হয় তাহলে সেটার ক্ষেত্রে ভিএসটা ভিপির থেকে বেশি হবে, এবং সেটাকে বলবো আমরা কি? স্টেপ আপ ট্রান্সফরমার, স্টেপ আপ। আর যদি এনএসটা এনপির থেকে কম হয় সেটাকে বলবো আমরা স্টেপ ডাউন, অর্থাৎ সেটা কী করবে? ভোল্টেজটাকে কমবে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। সেকেন্ডারি ট্রান্সফরমারের ক্ষেত্রে ভোল্টেজ বাড়বে না কমবে তার উপর পুরোপুরি ডিপেন্ড করে, কার উপর? পাক সংখ্যার উপর। এখন ভোল্টেজটা কমে যাচ্ছে, তোমাদের অনেকজনের মনে হয় তাহলে কি শক্তি বেশি পাওয়া যাচ্ছে? না, শক্তি একই পাওয়া যাবে। একদম শক্তির ফর্মুলা কি? মনে করো এখানে কারেন্ট হচ্ছে আইপি আর এখানে কারেন্ট হচ্ছে আইএস। তাহলে এখানে যে পাওয়ারটা পাওয়া যাচ্ছে, যে ক্ষমতাটা পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে ভিপি ইন্টু আইপি। এটা নিশ্চয়ই ভিএস ইন্টু আইএস এর সঙ্গে সমান হবে, তাই তো? প্রাইমারি ক্ষমতা আর সেকেন্ডারি ক্ষমতা সেম হবে, প্রাইমারি, তাই তো? ভোল্টেজ আপ ডাউন যাই হবে না কেন, তাহলে আমরা এখান থেকে বুঝতেই পারছি যে ভোল্টেজটা যদি বেড়ে যায় তাহলে নিশ্চয়ই কারেন্টটা কমে যাবে, তাই না? তাহলে আমরা আইপি বাই আইএস সমান কী পাচ্ছি? ভিএস বাই ভিপি সমান কী পেলাম? এনএস বাই এনপি। এইটা থেকে তাহলে আইপি বাই আইএস সমান কী লিখতে পারি? এনএস বাই এনপি। অর্থাৎ যখন এনএসটা বেশি হবে তখন আইপিটা কমে যাবে, আইএসটা বেড়ে যাবে। এনএস যদি বেশি হয় তাহলে আইপি বেশি হবে, আইএস কম হবে, তাই না? বিস্তরপতি সম্পর্ক। সেকেন্ডারিতে যখনই পাক সংখ্যা বাড়াবো তখনই ভোল্টেজটা বেড়ে যাবে, কিন্তু কারেন্টটা কমে যাবে। পাওয়ারটা একই রাখার জন্য, ক্ষমতাটা একই রাখার জন্য যখনই ভোল্টেজ বাড়াবো কারেন্ট কমবে, যখন ভোল্টেজ কমবে তখন কারেন্ট বাড়বে, পাওয়ারটা একই রাখার জন্য, ঠিক আছে। চলো কতগুলো অঙ্ক করি ট্রান্সফরমার থেকে। বলছে একটি সোজা অঙ্ক, কিচ্ছু নাই, এই সূত্রে জানলেই হয়ে যাবে। একটি আদর্শ ট্রান্সফরমারের প্রাথমিক ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা 140 ও 250, ঠিক আছে। প্রাথমিক কুণ্ডলীর প্রবাহ 4 অ্যাম্পিয়ার হলে গৌণ কুণ্ডলীর প্রবাহ কত? কি দিয়েছে? প্রাথমিক মানে এনপিটা বলে দিয়েছে 140 আর এনএসটা বলে দিয়েছে 250।
ঠিক আছে। এবার প্রাথমিক কুণ্ডলীর প্রবাহ 4 অ্যাম্পিয়ার, প্রাথমিক কুণ্ডলীর আইপিটা বলে দিয়েছে 4 অ্যাম্পিয়ার, তাহলে আইএসটা কত? দেখো আইপি বাই আইএস সমান হচ্ছে এনএস বাই এনপি, ব্যস্তানুপাতিক সম্পর্ক। ভোল্টেজ বাড়লে কারেন্টটা কমবে, পাক সংখ্যা বাড়লে ভোল্টেজ বাড়বে, কারেন্ট কমবে। এনএসটা কত? 250 বাই 140, 0 0 কেটে গেল, 25 বাই 14 হলো। আমাকে আইপির আইএসটা জানতে চেয়েছে, তাহলে আইএস সমান হচ্ছে 14 বাই 25 ইন্টু আইপি, তার মানে 14 ইন্টু আইপি কত? আইপি দিয়েছে 4 ইন্টু 4 বাই 25 কত হবে? দেখো এটা যদি 4 4 14 4 4 16 56, 56কে আবার 4 দিয়ে গুণ করি, 4 6 24, 4 5 20 21 22, 2.24 এত অ্যাম্পিয়ার, 2.24 অ্যাম্পিয়ার। ক্যালকুলেট করে দেখে নেবে 2.24। এটাকে আমি উপর নিচে আবার 4 দিয়ে গুণ করছি, ঠিক আছে? উপর নিচে 4 দিয়ে গুণ করি, নিচেটা 100 হয়ে গেছে, ওই জন্য দুটোর পর দশমিক আসছে, আর এইটুকু কটাকে গুণ করলে দেখবে 2.24 আসবে। 16 4 64 4 হাত তাহলে 6 16 16 6 22, 2.24 অ্যাম্পিয়ার। দেখেছো কারেন্টটা কমে গেছে, 4 ছিল 2.24 হয়ে গেছে, অ্যাম্পিয়ার হয়ে গেছে, কারণ ভোল্টেজটা বেড়েছে, পাক সংখ্যা বেড়েছে মানে ভোল্টেজটা বেড়েছে। বুঝতে পেরেছো? চলো নেক্সট অঙ্ক করি। তো নেক্সট অঙ্ক বলেছে যে 80% কর্মদক্ষতা বিশিষ্ট ট্রান্সফরমারের প্রাথমিক কুণ্ডলীর ভোল্টেজ 100 ভোল্ট, ইনপুট ক্ষমতা 4 কিলোওয়াট, গৌণ কুণ্ডলী ভোল্টেজ 200 ভোল্ট হলে প্রাথমিক ও গৌণ কুণ্ডলীর প্রবাহমাত্রা কত? এখানে তো কোনো ফর্মুলাই লাগবে না, এমনিই হয়ে যাবে। তো প্রাথমিক কুণ্ডলী ভোল্টেজ ভিপি এটা দিয়েছে 100 ভোল্ট, ঠিক আছে। ইনপুট ক্ষমতা দিয়েছে, ইনপুট দিয়েছে তোমার 4 কিলোওয়াট, তার মানে 4000 ওয়াট। তাহলে ইনপুট কারেন্ট কত? আইপি কত? পি বাই পি ইনপুট বাই ভিপি। পি মানে হচ্ছে ভিপি ইন্টু আইপি, তাহলে আইপি সমান হচ্ছে পি বাই ভিপি, তাহলে 4000 বাই 100 মানে 40 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এবার সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ কত? সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ দিয়েছে 200 ভোল্ট। সেকেন্ডারি আউটপুটের পাওয়ার কত? ইনপুটের পাওয়ারের 80%, তাই তো। 80% কর্মদক্ষতা মানে হচ্ছে যে আউটপুটে আমি পাওয়ার যেটা পাবো সেটা ইনপুটের 80%, 20% নষ্ট হয়ে যাবে। জেনারেলি এইটাই হয়, ট্রান্সফরমারে কিছু পরিমাণ পাওয়ার নষ্ট হয়ে যায়। কত হবে? 0 0 কেটে দিলাম, 8 4 32, 3200 ওয়াট। তার মানে আইএস কত পাবো? আইএস পাবো পি আউটপুট বাই ভিএস, মানে 3200 বাই ভিএসটা কত? 200, 0 0 কেটে গেল, 16 অ্যাম্পিয়ার। তাহলে 16 অ্যাম্পিয়ার কারেন্ট আমরা পাবো। যেখানে আইপি ছিল 40 অ্যাম্পিয়ার, সেখানে আমরা এখানে পাবো কত? মাত্র 16 অ্যাম্পিয়ার। বুঝে গেছে? তো ঠিক আছে, এইটুকুনি আমরা আগের চ্যাপ্টারে বা আগের ইউনিটে বাদ ছিল, বা আগের যে চ্যাপ্টারটা পড়ছিলাম সেটাতে বাদ ছিল। আশা করি এখানে করে ফেললাম, তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো। এবং তড়িৎচুম্বকীয় তরঙ্গটা শেষ হয়ে গেল। তড়িৎচুম্বকীয় তরঙ্গতে খুব বিশেষ কিছু নেই, একটু মনে রাখার বিষয় আছে। আর পরের দিন থেকে আমরা লাইট শুরু করব, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেখানে অনেক বড় এবং অনেকটা নাম্বার আছে। ঠিক আছে, ভালো থেকো।